স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসে। সামনেই ট্যাক্স সিজন আসছে, আজকে আমরা আলোচনায় রাখছি ট্যাক্স এবং আলোচনায় গুরুত্ব পাবে সামনে যেহেতু ট্যাক্স সিজন, তাই ট্যাক্স সিজনের জন্য প্রয়োজনীয় টিপস সহ নানাবিধ বিষয়গুলো, কোন বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সামনের দিনগুলোতে। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন ডায়নামিক ট্যাক্স সার্ভিসেস ও সের সিইও এবং আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করবেন এবং আমরা আপনাদের কোয়েশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব। জি, ওয়ালাইকুম আসসালাম আব্দুল চৌধুরী, আপনি থাকবেন আমাদের সাথে। দর্শক আপনারা যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। টিবিএন 24 ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং ট্যাক্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সঙ্গে আজকে যুক্ত থাকা বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করব যে বিষয়গুলো বলছিলাম, অনেকগুলো বিষয় আসলে হাতে রয়েছে। আব্দুল চৌধুরী, কংগ্রেস এবং সুপ্রিম কোর্টের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব, যার কারণে বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং সেটি স্থগিত রয়েছে। এই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। হ্যাঁ, সো আপনারা অলরেডি জানেন যে বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং যেটা পাস হয়েছিল আপনার ট্রান্সপারেন্সি অ্যাক্টের মাধ্যমে। সো এটাকে বলে দ্য কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, রাইট? এটা একটা ফেডারেল ল, পাস হয়েছিল 2021-এ। যেটা পাস হয়েছে টু আপনার ফাইন্যান্সিয়াল ইলিগাল ব্যবসা অথবা মানি লন্ডারিং অথবা টেররিস্ট ফাইন্যান্সিং অথবা বিভিন্ন জাতীয় ফাইন্যান্সিয়াল ক্রাইম বন্ধ করার একটা চেষ্টার জন্যে আপনার কংগ্রেস এই বিলটা পাস করছিল। এখন এখানে যেটা প্রয়োজন ছিল যে আপনারা যত কর্পোরেশন, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি এবং অন্যান্য বিভিন্ন জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছেন, আপনাদের একটা বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্ট ফাইল করার কথা ছিল, যেটা ডিউ ডেট ডিসেম্বরের 31 তারিখে। কারণ আপনারা অলরেডি মোস্ট লাইকলি বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে অথবা বিভিন্ন অ্যাকাউন্টেন্টের মাধ্যমে আপনারা এটা জানতে পারছেন যে আপনাদের এই BOIR ফাইলিং মাস্ট ডিউ বাই ডিসেম্বর 31 এবং এটা আপনারা যদি ফাইল না করেন তাহলে এটার পেনাল্টি $500 পার ডে। এখন এটা নিয়ে একটা লস্যুট হয়েছে, এই লস্যুটটা হয়েছে আপনার ট্যাক্সাসে, রাইট? এখন একটা বিজনেস যেটা ট্যাক্সাসে ইনকর্পোরেট ছিল, ওরা বেসিকলি সু করছে যে কংগ্রেস যে এই ইনফরমেশন যেটা চাচ্ছে ওইটা আপনার আমেরিকার অ্যামেন্ডমেন্টের বাইরে, রাইট? প্রাইভেসি রুলের বাইরে পড়ে, রাইট? সো বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং জিনিসটা কি, রাইট? বেসিক্যালি আপনারা যত একটা ব্যবসার যত 25% ওর মোর ওনার আছেন, রাইট? 20% ওর মোর ওনার আছেন, ওদের সব নাম, অ্যাড্রেস এবং একটা আইডেন্টিফিকেশন ডিসক্লোজ করা লাগে। এবং এটা আপনি যদি ডিসক্লোজ না করেন, ওরা আপনাকে $500 পার ডে যেহেতু পেনাল্টি করতেছে, ওরা আপনাকে বেসিক্যালি বাধ্যমূলকভাবে ফোর্স করতেছে টু ডিসক্লোজ ইউর ইনফরমেশন। আপনারা অলরেডি জানেন যে বিভিন্ন বিভিন্ন স্টেটে কর্পোরেশনের প্রাইভেসি রিজনসটাই হইলে গিয়ে মেইন রিজন। অনেক মানুষ বিভিন্ন কর্পোরেশন ওপেন করে ডিফারেন্ট জাতীয় স্টেটে। ফর এক্সাম্পল ডেলাওয়্যার, আপনি যদি ডেলাওয়্যার একটা স্টেট নেন, ডেলাওয়্যারের যত কর্পোরেশন যত ইনকর্পোরেট হিসেবে এখানে ওরা ওনারদের ইনফরমেশন ডিসক্লোজ করে না, রাইট? একটা প্রাইভেট থাকে। সেম থিং উইথ ওয়াইওমিং, রাইট? এরকম বিভিন্ন জাতীয় স্টেট আছে যেখানে কর্পোরেশনের প্রাইভেসি রুলের জন্যই এই কর্পোরেশনগুলো ক্রিয়েট করা হয়। এখন অফকোর্স এখন আপনারা বলতে পারেন যে এটা ঠিক না অথবা ঠিক, যেটাই হোক, বর্তমানে এখন কংগ্রেস এই কেসটা বর্তমানের জন্য ওরা লুজ করছে, হেরে গেছে টেক্সাসের কাছে। ওকে, সো এখন বর্তমানের জন্য স্থগিত BOIR। এখন এর মানে নয় যে আপনার এটা পরে আবার অ্যাপ্রুভ হবে না। আই বিলিভ কংগ্রেস হ্যাজ আই থিঙ্ক 60 days টু অ্যাপিল, রাইট? 60 দিনের মধ্যে ওরা অ্যাপিল করার চেষ্টা করবে। সো রাইট নাও আপনাদের যেটা জানা লাগবে যে BOIR বর্তমানের জন্য স্থগিত। ফিনসেন, which is Financial Crimes Department, ওরা আরো ইনফরমেশন দিবে আপনাদের কি করা লাগবে। But basically the federal government has 60 days to appeal to the 5th Circuit Court of Appeals, right? It could also request an emergency stay of injunction, which could reinstate the CTA's reporting requirements while appeal is impending, right? তার মানে ওদের 60 দিন আছে অ্যাপিল করার জন্য।
ওরা অলসো একটা ইমার্জেন্সি স্টে অফ ইনজাংশনও করতে পারে, যেখানে এটা এই বিওয়াইআর এর ফাইলিং এর রুলিংটার সাথে সাথে বাধ্যতামূলক করতে পারে। এখন আপনাদের যেটা করা লাগবে রাইট নাও, আপনারা শুধু নিউজটা ফলো করবেন, বোঝার চেষ্টা করবেন যে কোন পজিশনে এই ফাইলিং এর রিপোর্টটা আছে। ইন দি ইভেন্ট যদি দেখা গেছে যে আপনাদের এটা মাস্ট ফাইল করা লাগে, তাইলে আপনারা সাথে সাথে ফাইল করার জন্য রেডি থাকবেন। রাইট নাও উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। জি, অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ট্যাক্সের সিজন আসছে, প্রস্তুতির জন্য আপনি কি কি পরামর্শ দেবেন? এখন ট্যাক্স সিজন ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, রাইট? এখন ট্যাক্স সিজনের আগে আপনারা কিছু জিনিস আপনারা মেনটেন করতে পারেন, যেটা আপনাদের জন্য ট্যাক্স সিজনের সময় ইজি হবে। ওকে, সো ফর এক্সাম্পল আপনারা বোঝার চেষ্টা করবেন যে আপনাদের কি কি ইনকাম আছে এবং কি কি ইনকামের ডকুমেন্টেশন আপনাদের জোগাড় করা লাগবে, রাইট? আমি কয়েকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। অনেকে এখন বর্তমানে ই কমার্সের ব্যবসাতে আছেন, তারপরে অনেকে বিভিন্ন জাতীয় গিগ ইকোনমিতে কাজ করতেছেন, অনেক কোম্পানিতে আপনারা অল্প সময় কাজ করতেছেন, অথবা অনেকে একটা W2 জব ছিল, পার্ট টাইম ছিল, অথবা এক মাস কাজ করছেন, কয়েকদিন কাজ করছেন, রাইট? ইন এনি কেস আপনাদের যদি মাল্টিপুল W2 থাকে, মাল্টিপুল 1099 থাকে, রাইট? বিভিন্ন জায়গায় যেহেতু আপনারা কাজ করে থাকেন, মেক শিওর করবেন যে আপনারা জানেন আপনাদের ইনকাম কত টাকা হয়েছে, স্পেশালি আপনারা যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। ওকে, যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের যত টাকা ইনকাম আর্ন হয়েছে, ওরা 1099 ইস্যু করুক আর না করুক, ডাজন্ট ম্যাটার, ইউ শুড রিপোর্ট দ্য ইনকাম। কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা কাজ করতেছেন ওরা রিপোর্টেবল ইনকামে কাজ করেন। ধরেন আপনি উবারে কাজ করলেন, লিফটে কাজ করলেন, অথবা আপনার আর একটা ডোর ড্যাশ ছিল, শুধু কয়েকদিনের জন্য কাজ করছেন। এখন 1099 আছে কিনা না, ইউ ডোন্ট নো। দ্য রুল ইজ আপনি জানার চেষ্টা করবেন আগে থেকে যে আপনার অলরেডি কত টাকা ইনকাম ওইখানে ছিল। যদি ওরা পরে 1099 ইস্যু করো, অথবা আপনাদের যদি 1099 হারায় যায়, আপনারা স্টিল কোনো অসুবিধা হবে না। এখন যাদের মাল্টিপল জব, আপনাদের যদি একটা W2 হারায় যায়, ইট বিকামস এ লিটল বিট মোর কমপ্লিকেটেড, রাইট? সো দিস ইজ ওয়াই আপনারা যদি অলরেডি জানেন যে আপনার কয়েকটা কোম্পানিতে কাজ করছিলেন এবং W2 জন্য ওয়েট করতেছেন, আপনারা জানুয়ারি মাসে আপনাদের ওই কোম্পানিকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং মেক শিওর করবেন যে ওদের কাছে আপনাদের কারেক্ট হোম অ্যাড্রেস আছে। বিকজ মোস্ট লাইকলি অনেক সময় যেটা হয়, একটা কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার অনেক পুরনো অ্যাড্রেস থাকতে পারে যেখানে আপনি থাকেন না, রাইট? অ্যাজ এ রিজাল্ট আপনার W2টা টোটালি মিসিং হয়ে যাবে, তারপরে অন্যান্য মানুষের হাতেও পড়ে যেতে পারে। দিস ইজ গোনা বি প্রবলেম্যাটিক। সো দিস ইজ ওয়াই জানুয়ারি মাসে আপনারা কল করবেন আপনার কোম্পানি যেগুলো আছে, কখন W2 ওরা দিবে, কিরকম দিবে, আপনারা যারা 1099 কাজ করতেছেন আপনাদেরকে কিরকম ওরা 1099 ইস্যু করবে, কখন অনলাইনের মাধ্যমে এটা অ্যাভেলেবল হবে। সেম থিং উইথ যারা নতুন একটা বাড়ি কিনছেন, গোয়িং ব্যাক টু দ্য 1099 এন্ড W2, 1099 এবং W2 পাওয়ার ডেডলাইন হলে গিয়া জানুয়ারির 31 তারিখে। তার মানে জানুয়ারির 31 তারিখের মধ্যে আপনার এমপ্লয়ার মাস্ট প্রোভাইড ইউ উইথ দ্য 1099 এন্ড ইউর W2। এখন ওরা যদি লেটে আপনাকে ইস্যু করে, দ্যাট ডাজন্ট মিন ওরা রং, রাইট? লিগালি দে শুড গিভ ইট টু ইউ বাই 31st, বাট অনেক কোম্পানি কিন্তু লেটে 1099 ফাইল করে। দিস ইজ ওয়াই মেক শিওর আপনাদের ইনকামটা ঠিক মতো রিপোর্ট করতেছেন। অলসো আপনারা যারা নতুন বাড়ি কিনছেন, রাইট, আপনাদের ট্যাক্স ফাইল একটু ডিফারেন্ট হতে পারে এই বছর। বাড়ির কোন জিনিসগুলো ডিডাক্টেবল, আপনারা যদি এটা প্রাইমারি রেসিডেন্স হয়ে থাকে তাহলে আপনাদের মর্গেজ ইন্টারেস্ট এবং রিয়েল এস্টেট ট্যাক্স। এখন আপনার যদি এটা বাড়ি নতুন কিনে থাকেন, অনেক সময় আপনারা দেখা যায় যে আপনারা ক্লোজিং এর সময় অনেক কিছু পেমেন্ট করছেন যেটা আপনাদের জন্য ট্যাক্স ডিডাক্টেবল হতে পারে। ঠিক আছে, ধরেন প্রিপেইড রিয়েল এস্টেট ট্যাক্সেস অথবা বিভিন্ন জাতীয় মর্গেজের প্রিমিয়ামও পে করতে পারেন। ইন এনি কেস ওইটা আপনার 1098 এ ইউজুয়ালি রিপোর্ট হয়, বাট রিয়েল এস্টেট ট্যাক্স মোস্ট লাইকলি রিপোর্ট হবে না আপনারা যদি নিজের পকেট থেকে প্রিপেইড দিয়ে থাকেন। সো দিস ইজ ওয়াই যাদের নতুন বাড়ি, মেক শিওর করবেন আপনাদের ক্লোজিং স্টেটমেন্টটা সাথে নিয়ে যান অ্যাকাউন্টেন্টের কাছে। ক্লোজিং স্টেটমেন্টে অনেক ডিডাক্টেবল আইটেম থাকবে, এবং যারা মর্গেজ ইন্টারেস্ট দিচ্ছেন আপনার ব্যাংক আপনাকে একটা 1098 পাঠাবে, মেলে পাঠাবে, অথবা আমার সাজেশন যেটা আপনারা অনলাইনের মাধ্যমে এটা ডাউনলোড করার চেষ্টা করবেন। ইউজুয়ালি মোস্ট অফ দিস কোম্পানিজ হ্যাভ অনলাইন অ্যাক্সেস, এটা আপনারা ইজিলি অনলাইনের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে
like about any tax file and like documents, আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্টকে জানুয়ারির contact them now কারণ most likely ওরা এখন অত বিজি না, they might be busy with tax planning, but এছাড়াও অত বিজি থাকার কথা না, so you can answer you could find the answers to all of your questions. জি, আমরা আমাদের প্রশ্ন উত্তর পেয়েছি। আব্দুল চৌধুরী, 2024 সালে আসলে ট্যাক্সের কি ধরনের পরিবর্তন আসবে সেটি তো জানবো, এবং এই পরিবর্তনগুলো আসলে ট্যাক্স পেয়ারদের উপর কি ধরনের এফেক্ট কিংবা প্রভাব ফেলবে? এখন 2024 আরো কিছু টিপস আছে যেটা আমরা আস্তে আস্তে পড়ে দিব, না অসুবিধা নাই, এবার আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, ইটস ওকে। সো 2024 এর মেইন চেঞ্জ হলো আপনার ইনভেস্টমেন্ট, কি বলে এটাকে, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, রাইট? সো ধরেন আপনার যদি স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 2023 তে আপনার ছিল 13,805 টাকা, সরি 13,850 টাকা যেটা ছিল সিঙ্গেল যারা ফাইল করতেন, এখন আপনাদের ওইটা 14,600। যারা ম্যারিড আপনাদের জন্য এখন 29,200, হেড অফ হাউস হোল্ড 21,900। এখন এই জিনিসটার মানে কি, স্ট্যান্ডার্ড ডিডাকশনের মানেটা কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন হলে গিয়ে আপনার আপ টু দিস অ্যামাউন্ট, তার মানে এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্ট পর্যন্ত আপনার কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। এখন আপনি যদি ম্যারিড হন, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হলে গিয়া 29,200। এখন আপনার ইনকাম যদি W2 তে যদি কাজ করে থাকেন এবং আপনার ইনকাম যদি 30,000 টাকা হয়, তার মানে আপনি শুধু $800 ট্যাক্স দিচ্ছেন, আর কোনো ইনকামের ট্যাক্স দেওয়া লাগতেছে না। এটাকে বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন। ওকে, নাও স্ট্যান্ডার্ড ডিডাকশনের মধ্যে আর জাস্ট টু সেগওয়ে টু দিস, আগে আপনার একটা কোশ্চেন, যে আমরা যে বাড়ি নিয়ে কথা বললাম, রাইট? অনেকের মানুষের কোশ্চেন থাকে যে আমি যদি এই বছর যে বাড়ি কিনে থাকি, এইটা কি আমার জন্য হেল্প হবে নাকি কিভাবে আমার হেল্প হইতে পারে? এখন ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, ঠিক আছে? এখন অনেক সময় আপনি যদি এখন বাড়ি কিনে থাকেন, তার মানে নয় যে আপনার বাড়ির জন্য আপনার খুবই হেল্প হবে। দ্যাটস নট নেসেসারিলি ট্রু। রিজন বিং, আপনার বাড়ি যদি পার্সোনাল রেসিডেন্স হয়ে থাকে, তার মানে আপনি শুধু পাচ্ছেন ইন্টারেস্ট ডিডাকশন এবং রিয়েল এস্টেট ট্যাক্স ডিডাকশন। এখন আপনার মর্গেজ ইন্টারেস্ট, রিয়েল এস্টেট ট্যাক্স, চ্যারিটেবল ডিডাকশন, রাইট? মেডিকেল এক্সপেন্স বাদ দিলাম, ইউজুয়ালি মেডিকেল এক্সপেন্সের ডিডাকশনের অ্যামাউন্ট অনেক হাই থাকা লাগে, তো ইউজুয়ালি মানুষ মোস্ট কেসেস ওরা মেডিকেল এক্সপেন্সের ডিডাকশন পায় না। সো ওই যে আইটেমগুলো বললাম, মর্গেজ ইন্টারেস্ট, রিয়েল এস্টেট ট্যাক্স, স্টেট এন্ড লোকাল ট্যাক্স প্লাস চ্যারিটি, রাইট? ওই সব অ্যামাউন্ট যদি আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে হয়, তখন আপনার বেনিফিট হবে। এখন যদি দেখা যায় এখন আপনার এখন একটা 1 ফ্যামিলি হাউস অথবা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট অথবা একটা বাড়ি, দেখেন আপনার মর্গেজ ইন্টারেস্ট কম, ঠিক আছে? এখন ওইখানে যদি এখন দেখা গেছে যে আপনার মর্গেজ ইন্টারেস্ট শুধু $10,000 দিচ্ছেন, রাইট? মোস্ট লাইকলি আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে থাকবেন যদি আপনি ম্যারিড হয়ে থাকেন। এজ এ রিজাল্ট, অনেক সময় আপনি বাড়ি কিনেও আপনার নাও হেল্প হইতে পারে, আনলেস ইটস এ রেন্টাল প্রপার্টি। রেন্টাল প্রপার্টি যদি হয়ে থাকে তখন আপনার কিছু হেল্প হবে। বাট ইন এনি কেস, এই বছরের ডিফারেন্স বেসিক্যালি মোস্টলি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, রাইট? বাট আপনাদের যেটা জানা উচিত যে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট হলে আপনার $2,000 পার চাইল্ড, যেটা আপনার মেইন ইনক্রিজ যেটা হয়েছে যে আপনার earned income credit, right? Earned income credit is also get adjusted for inflation. So এই বছর আপনার highest earned income credit I believe is 7,700 and change, but in any case এটা গত বছর চেয়ে একটু inflation adjustment হয়েছে। Now one of the thing, another tips here, আপনারা যারা earned income credit পান, আপনারা অলরেডি জানেন যে আপনাদের ট্যাক্স ফাইলের অডিট রিস্ক অনেক হায়ার, রাইট? তার মানে অন্যান্য মানুষের যে অডিট রিস্ক, যারা EITC আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, আপনাদের কিন্তু অডিট বেশি হয়, স্পেশালি ফ্রম স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ দি IRS, রাইট? তখন আপনাদের কি করা লাগবে টু মেক শিওর আপনাদের এই অডিটগুলো পাস হয়? নাম্বার 1, আপনারা মেক শিওর করবেন যে আপনাদের ইনকামের ডকুমেন্টেশন ঠিক মতো আছে। তার মানে আপনাদের যদি W2 থাকে মেক শিওর করবেন আপনাদের W2 কপি থাকবে, এবং আপনারা যারা বাচ্চাদেরকে যারা ক্লেম করে থাকেন, মেক শিওর করবেন আপনাদের এই whoever it is eligible dependent, রাইট? তার মানে অবভিয়াসলি আপনার ছেলে মেয়ে, এখন আপনার ছেলে মেয়ে ছাড়া অন্যান্য কোনো মাইনরকে যদি আপনারা ক্লেম করে থাকেন, লেটস সে আপনার ভাতিজা অথবা বাইগনা যেটাই হোক, মেক শিওর করবেন যে আপনারা ওই ইন্ডিভিজুয়ালকে কি বলে এটা ক্লেম করার
যোগ্য আছে, রাইট? বিকজ অনেক সময় দেখা গেছে যে আপনারা ক্লেম করার ইউ ক্যান ক্লেম দ্য পার্সন, বাট আপনাদের ডকুমেন্টেশন নাই। ফর এক্সাম্পল প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ইনকাম ইজ অ্যানাদার ওয়ান। সো এই জিনিসগুলো আপনারা মেক শিওর করবেন যে ঠিক মতো রাখতেছেন। অলসো অ্যানাদার থিং ইজ, আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, অবভিয়াসলি আপনাদের অডিট যখন হয় প্রুফ করা একটু ডিফিকাল্ট, রাইট? কারণ আর্ন ইনকাম কিসের উপরে, আর্ন ইনকাম ক্রেডিট কিসের উপরে দেয়? এটা একটা ইনকামের উপরে দেয়, রাইট? আপনার ইনকাম যদি একটু কম থাকে তাহলে ক্রেডিটটা বেশি মিলে। সো এখন যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারা ধরেন উবার ড্রাইভার হোক অথবা গিগ ওয়ার্কার হোক, যেটাই হোক, আপনার ইনকাম থেকে আপনি কিছু এক্সপেন্স বাদ দিচ্ছেন, যে কারণে আপনার ইনকাম অনেক কমে আসতেছে। মেক শিওর করবেন যে ইনকামগুলো আপনারা বাদ দিচ্ছেন এইটার প্রুফ আছে, এবং যদি কোনো কারণে আপনাকে অডিট করে আপনি এইটার প্রুফ দিতে পারবেন, রাইট? সো দিস ইজ ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। যারা ট্যাক্সি চালাচ্ছেন, মেক শিওর করবেন আপনাদের গ্যাসের যে অ্যামাউন্টগুলো আপনারা, গাড়ির তেল যেটা টু ড্রাইভ দ্য কার, গ্যাস টোলস এবং স্পেশালি লিজ, যারা গাড়িটা লিজ করে থাকেন, রাইট, ভাড়া করে থাকেন, ওই এক্সপেন্সগুলো অনেক বিগ অ্যামাউন্ট। মেক শিওর করবেন যে আপনাদের ওই এক্সপেন্সের ডকুমেন্টেশন থাকে, এবং যদি কোনো কারণে অডিট হয় আপনারা এই প্রুফগুলো দিতে পারবেন। এখন আরেকটা জিনিস, দিস ইজ ইম্পর্টেন্ট, অনেকে আসেন আপনারা ক্যাশে কাজ করতেছেন একটা কোম্পানির সাথে, রাইট? একটা রিটেল স্টোর হোক অথবা ভেন্ডর হোক, হোয়াটএভার ইট ইজ। প্রবলেম হলো গিয়া যে আপনাদের ইনকামের কোনো প্রুফ নাই। দিস ইজ ওয়াই আপনারা মেক শিওর করবেন যে আপনারা যেখানে কাজ করতেছেন ওরা যাতে আপনাকে একটা অ্যাটলিস্ট 1099 দেয়, রাইট? বিকজ নিউ ইয়র্ক স্টেট যদি কোনো কারণে আপনাকে অডিট করে, ওরা কিন্তু রাইট নাও ওরা 1099ও চায়, প্রুফ অফ ইনকামও চায় থ্রু ব্যাংক স্টেটমেন্টস। সো দিস ইজ ওয়াই আপনারা খুবই কেয়ারফুল থাকবেন, স্পেশালি যারা ক্যাশে কাজ করতেছেন, কীরকম এই ট্যাক্স রিটার্নটা ফাইল করেন টু গেট দিস EIC ক্রেডিটস, রাইট? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রুলস। জি, আমরা মনে হয় অনেকাংশে স্পষ্ট হয়েছি। একজন দর্শক আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, আমি একটু দর্শকের আমি প্রশ্নটি নিতে চাই। নাসির হোসেন, তিনি বলছেন, আমার 2021 অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিফান্ড না পাওয়ার কারণে আমি IRS-কে কল করি, তারা আমাকে বলে আমার চেকটি অন্য ব্যক্তি ক্যাশ করেছে। আমি এরপর FS 1133 ফর্ম ক্লেম করি। এখন আমার রিফান্ড চেকটি পেতে কতদিন লাগতে পারে? আই থিঙ্ক ফর্ম 3911 উনি বলতেছেন। এটা বেসিক্যালি যেটা আপনার হয়েছে, আপনার চেক ওরা ইস্যু করছে, বাট কোনো কারণে আপনার ওই চেকটা হারাই গেছে এবং সামবাডি এলস ক্যাশ করে ফেলতেছে। তো এখন ওরা যেটা এখন করবে, ওরা এখন চেক ট্রেসিং ইনভেস্টিগেশন করবে, এইটাতে একটু সময় লাগবে। যখন আপনার যেটা করা লাগবে মাস্ট মেক শিওর করবেন যে আপনি ওদের সাথে ফলো আপ করতেছেন এভরি কাপল অফ মান্থস। 1 মাস পর পর আপনি ওদেরকে কল দিবেন, ফলো আপ করবেন। বিকজ গত 2-3 বছরে দেখা গেছে যে IRS প্রচুর চেক ওরা মিসহ্যান্ডেলিং করছে, যেখানে ভুলবশত অন্যকে চেক দিয়ে দিছে, অথবা অনেকে চেক চুরি হয়ে থার্ড পার্সন এটা ক্যাশ করে ফেলছে, রাইট? সো আপনার আনফর্চুনেটলি আপনার সিচুয়েশনটা একটু লম্বা হবে, 3 মাসও লাগতে পারে। আমার অনেক ক্লায়েন্ট আছে যেটা ওদের কিছু বিগ চেক ছিল, ওরা এখন 6 মান্থস পর্যন্ত ওয়েট করতেছেন। বাট গুড নিউজ ইজ, আপনার যদি এই পয়সা পাওয়ার কথা থাকে এবং আপনাকে যদি ওরা পয়সাটা দেয় নাই, দেন ওরা আপনাকে এক সময় ডেফিনেটলি পয়সাটা দিবে। ইউ জাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে আব্দুল চৌধুরী, একটি বিরতি নিয়ে আসি। বিরতির পর আমরা আবারও দর্শকদেরকে কানেক্ট করার চেষ্টা করবো। আপনার কাছেও আরো অনেক প্রশ্ন থাকবে ট্যাক্স নিয়ে, সঙ্গেই থাকবেন। দর্শক, টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। আজকে আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি। সামনে ট্যাক্স সিজন আসছে, ট্যাক্স নিয়ে নানাবিধ পরামর্শ, সেই সাথে দর্শকদের প্রশ্নের উত্তর, সবকিছুই চলছে। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, সেখানেও টেলিফোন করতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন, ট্যাক্স সংক্রান্ত আপনার যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন ডায়নামিক ট্যাক্স সার্ভিসেসের CEO এবং IRS এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে একজন দর্শক রয়েছেন টেলিফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সাইমুর, আমি কুইন্স থেকে বলছি, ওরেগন থেকে বলছি। আমার কোশ্চেনটা হলো যে কারো ইনকাম যদি আমার ইনকাম এই বছরে অ্যারাউন্ড $90,000, আমি W2 তে আছেন, হ্যাঁ, আমি যে ট্যাক্স দিয়েছি এবছর, আমার যে ইনকাম থেকে যে আমার কোম্পানি ট্যাক্স কেটে নিয়েছে,
আমি কি এখান থেকে ট্যাক্স ব্যাক পাবো? পেলে কোন ট্যাক্স গুলো ব্যাক পাবো এবং এটা কিভাবে আমি এটা পাবো আর কি? ভাই আপনার কি ফাইলিং স্ট্যাটাস কি? আপনি কি ম্যারিড, সিঙ্গেল, অথবা আপনি কি শুধু একটাই ডাব্লিউ2? আমি ম্যারিড, আমার ওয়াইফ আছে। আপনার জব কয়টা? আমি জব একটাই করি। ওকে, আর আপনি রেন্টে থাকেন নাকি বাড়ি ভাড়া? আমি বাড়ি না, রেন্টে থাকি আমি। ওকে, রাইট, ভেরি গুড। সো এখন ভেরি গুড কোয়েশ্চেন। সো আইডিয়ালি যেটা হবে আপনার ক্ষেত্রে, রাইট, আপনারা যখন একটা চেক পান আপনার কোম্পানি থেকে, ইউজুয়ালি ওরা 4 থেকে 5টা ট্যাক্স কেটে রাখে, রাইট? সো হোয়াট আর দ্য ট্যাক্সেস? আপনি ইনকাম দিলে প্রথমে ওরা ফেডারেল ট্যাক্স কাটবে, যেটা বছরের শেষে আপনি আপনার যে ট্যাক্স ডিউ ওইটার এগেনস্টে যাবে, রাইট? সো উইল কাম ব্যাক টু দিস নাম্বার। তারপর ওরা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কাটে, যেটা 6.2%, এটা আপনার রিটায়ারমেন্টের জন্য, আপনি রিফান্ড পাবেন না। তারপরে মেডিকেয়ার ট্যাক্স কাটে, যেটাও সেম থিং 1.45%, এটা থেকে আপনি রিফান্ড পাবেন না। তারপরে আপনি যে স্টেটে থাকেন ওই স্টেট ট্যাক্স কাটে, এবং আপনি যদি একটা সিটিতে থাকেন ওই সিটি ট্যাক্সটাও কাটে, রাইট? ধরেন আপনি যদি এখন নিউ ইয়র্কে, সো ইটস ফেডারেল, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটি, 5টা ট্যাক্স, রাইট? এখন ধরেন আপনার ইনকাম এখন 90,000, রাইট? এখন আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রথমে যাবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন হলে গিয়ে 29,000, রাইট? So let's say it's $30,000, right? To just to keep the math simple. তার মানে আপনি $60,000 ট্যাক্স দিবেন, ওকে? তখন $60,000 ট্যাক্স আসবে একটা টেবিলের উপরে। Let's just call it 10,000 for now, right? 10,000 টাকা যদি এখন আপনার ট্যাক্স হয়ে থাকে, তারপরে দেখা যাবে যে আপনার কি কি ক্রেডিট আছে যেটার এই ট্যাক্সের এগেনস্টে। প্রথম ওরা দেখবে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, রাইট? এখন আপনার যদি বাচ্চা থেকে থাকে 17 বছরের নিচে, এক বাচ্চার জন্য আপনি 2,000 করে পাবেন, রাইট? সো লেটস সে আপনার 2জন বাচ্চা 17 বছরের নিচে, রাইট? তার মানে আপনি পাইলেন $4,000 ক্রেডিট। সো এখন ট্যাক্স ছিল 10,000, 4,000 টাকা বাদ গেল, বাকি রইল 6,000। তাহলে লেটস সে এখন আপনার বাবা মাও আছে, আপনি আপনার বাবাকেও ক্লেম করলেন, মাকেও ক্লেম করলেন। যারা 17 বছরের উপরে, ওদের জন্য 500 টাকা করে ক্রেডিট পাবেন। তার মানে বাবার জন্য 500, মার জন্য 500, কত হইল? 1,000। সো আগে ট্যাক্স ছিল আমাদের ক্যালকুলেশনে 6,000 থেকে কেটে আসলো এখন $5,000। সো নাও আপনার ডাব্লিউ2 এর ফেডারেল যদি অলরেডি ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন ধরেন $8,000, রাইট? আর আমাদের ক্যালকুলেশনে আপনার ট্যাক্স 5,000, তার মানে ওরা আপনাকে $3,000 রিফান্ড দিবে। সো এখন টু আনসার ইউর কোয়েশ্চেন, আমি এই ফুল এক্সাম্পলটা দিলাম কারণ আপনাদের কিন্তু সবার কেস ডিফারেন্ট, রাইট? এক একজনের বাচ্চা আছে, এক একজনের কয়েকজন বাচ্চা, অনেকের বাচ্চা নাই, বাট অনেকের হাউস থাকতে পারে, রেন্টাল প্রপার্টি থাকতে পারে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু সে একজন মানুষ রিফান্ড পাবে কিনা না, ইটস টাফ টু সে। বাট আপনারা যেটা মেক শিওর করবেন যে আপনারা স্পেশালি যারা হাই আর্ন ইনকাম ইন্ডিভিজুয়াল থাকেন, আপনাদের ডাব্লিউ2 উইথহোল্ডিং রেটটা ঠিক মতো আছে, ঠিক আছে? তার মানে আপনি যদি এখন দেখা গেছে যে আপনার ইনকাম $90,000, রাইট? আর আপনার ডাব্লিউ2তে অথবা পে চেকে বছরের শেষে মাত্র কাটা গেছে মাত্র $1,000, রাইট? ভেরি পসিবল আপনার পয়সা দেওয়া লাগবে। বাট আপনি যদি ঠিক মতো ট্যাক্স কেটে দিয়ে থাকেন, দেন বছরের শেষে আপনি রিফান্ড পাবেন। বাট আপনারা যদি সিঙ্গল মানুষ হয়ে থাকেন, তখন আপনারা ইউজুয়ালি ইভেন থাকেন মোস্ট কেসেস। সো নাও ট্যাক্স টিপস, অ্যানাদার ওয়ান বেসড অন দিস কোয়েশ্চেন। এই একটা ভালো সময় যেখানে আপনারা মেক শিওর করতে পারবেন যে আপনাদের উইথহোল্ডিং ঠিক মতো আছে কিনা না। আমাদের বাঙালি কমিউনিটিতে আলহামদুলিল্লাহ রাইট নাও অনেক মানুষ ভালো ইনকাম আর্ন করতেছেন। অনেকের 2টা জব, 3টা জব, অনেকের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কাজ করতেছেন। আপনারা যখন হাই ইনকামে চলে যান, অথবা যাদের 2টা জব, ইন মোস্ট কেসেস আপনাদের কিন্তু পয়সা দেওয়া লাগতে পারে। ওয়াই ইজ দ্যাট? আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরেন আপনার প্রথম জবে কাজ করছেন, ইনকাম হয়েছে $50,000। সেকেন্ড জবে কাজ করছেন, ইনকাম হয়েছে $30,000। সেকেন্ড জব জানে না যে আপনার প্রথম জব আছে, ওকে? সো ওরা $30,000 ট্যাক্স কাটতেছে। আর যেটা প্রথম জব, ওরা কাটতেছে $50,000, রাইট? বাট আলটিমেটলি দেখা গেছে যে আপনার ইনকাম $70,000, বাট ট্যাক্স কাটা হয়েছে অনলি অন $50,000 and $30,000। অ্যাজ এ রিজাল্ট হি গনা ও মানি। এইটা অনেক সময় হয় যারা হাজব্যান্ড ওয়াইফ কাজ করেন, স্পেশালি যাদের স্টিল ইয়াঙ্গার, দে ডোন্ট হ্যাভ কিডস ইয়েট। সো মেক শিওর করবেন যে আপনাদের উইথহোল্ডিংটা ঠিক মতো আছে। যদি উইথহোল্ডিং ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনারা সাথে সাথে ঠিক করে ফেলবেন। সো দ্যাট ওয়ে দ্য ফলোইং ইয়ার ইন 2025 ইউর ইন গুড শেপ, কোনো ইস্যু হবে না আপনার।
আই হোপ আপনার কোয়েশ্চেনটা আমরা আনসার দিতে পারছি। জি, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আব্দুল চৌধুরী, আমাদের আমেরিকায় বড় একটা পরিবর্তন এসেছে, ক্ষমতার পালা বদল হতে যাচ্ছে, কিংবা এক অর্থে আমরা বলতে পারি যে হয়ে গেছে। ট্রাম্পের ট্যাক্স নীতি আসলে এই বছর ট্যাক্স সিজনে কি ধরনের প্রভাব ফেলবে, কোন কোন খাতে একটু বড় ধরনের প্রভাব ফেলবে? সো এখন মেইন জিনিস এখন যেটা দেখা যাবে যে ট্রাম্প যেটা করতে চাচ্ছে 2017 রাইট, যেটা লাস্ট ট্যাক্স চেঞ্জ যেটা হয়েছিল, যেটা বলে দ্য TCJA রাইট, ট্যাক্স কস্ট এন্ড জবস অ্যাক্ট, ওই রুলগুলো যে বিলগুলো পাস হয়েছিল তখন ট্যাক্স রিলেটেড, যেটা এইটা এক্সপায়ার হবে 2025-এ রাইট। সো তখন যেটা দেখা গেছিল বলে it says that the TCJA right, it's called the Tax Cuts and Jobs Act of 2017 রাইট। তখন আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট একটু কমানো হয়েছিল, আগে হাইয়েস্ট রেট ছিল 39%, এখন করা হয়েছে 37%। আমি যে একটু আগে কথা বললাম না স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে রাইট, আগে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন অনেক কম ছিল, ওরা স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু বাড়াইছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিটও কম ছিল তখন $1,000 আই বিলিভ, এখন করছে ওরা $2,000। সো ট্রাম্পের মেইন অলসো আগে কর্পোরেশনের হাইয়েস্ট ট্যাক্স রেট ছিল 34%, 2017-এ করা হয়েছে 21%। অলসো যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদেরকে ওরা একটা QBI ডিডাকশন দেওয়া হয়, এটাকে বলে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন আন্ডার সেকশন 199। আপনার ইনকাম ধরেন যদি ইনকাম এবং এক্সপেন্সের পরে যদি দেখা গেছে আপনার ইনকাম 100,000, ওরা আরো 20%, তার মানে আরো $20,000 আপনাকে ডিডাকশন দিবে ফর স্মল বিজনেসেস রাইট। সো এই যে রুল, এই যে বিলগুলো যেটা তখন পাস হয়েছিল, ওরা মেক শিওর করবে যে এটা ওরা এক্সটেন্ড করতে পারে রাইট। সো লেটস গো থ্রু ইট ওয়ান বাই ওয়ান রাইট। সো নাম্বার 1, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট এবং ট্যাক্স ব্র্যাকেট ওরা এক্সটেন্ড করার চেষ্টা করবে, বিকজ 2025-এর মধ্যে যদি এক্সটেন্ড না করা যায়, এভরিথিং ইজ গোইং ব্যাক টু 2017। স্ট্যান্ডার্ড ডিডাকশন পার্মানেন্ট করা হবে রাইট, তার মানে প্রত্যেক বছর স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ইনফ্লেশনের জন্য অ্যাডজাস্ট হবে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট সেম ভাবে ওরা $2,000 করার চেষ্টা করবে। যদি 2000 এটা যদি এক্সটেনশন না করে, তার মানে 2026-এ এইটা আবার $1,000-এ চলে যাবে। সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট দে গোনা মেক শিওর দ্যাট ওরা অ্যাডজাস্ট, দে আর মেকিং ইট পার্মানেন্ট। এখন এর মানে নয় যে এটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রত্যেক বছর ইনফ্লেশনের জন্য অ্যাডজাস্ট হবে, এটা ইনফ্লেশনের জন্য অ্যাডজাস্ট হবে না। এটা একটা আনফরচুনেট সিচুয়েশন, বাট দ্যাটস হাউ ইট ইজ রাইট। আই থিঙ্ক চাইল্ড ট্যাক্স ক্রেডিট স্টিল $2,000-এ থাকবে। তারপরে আপনার যারা একটা বোনাস ডিপ্রিসিয়েশন আছে রাইট, তার মানে আপনি যদি একটা ব্যবসা থেকে থাকে, ওই ব্যবসাতে যদি আপনি একটা ইকুইপমেন্ট কিনে থাকেন, ওইটার জন্য একটা বোনাস ডিপ্রিসিয়েশন দেওয়া হয় রাইট। সেকশন 179 তো আছে যেটা 100% দেওয়া হয়, তখন বোনাস ডিডাকশন স্টিল আগামী বছর হবে 40% রাইট। তার মানে আপনি যদি একটা ইকুইপমেন্ট কিনে থাকেন, লেটস ফরগেট অ্যাবাউট, আমি অত কমপ্লিকেট করতে যাচ্ছি না, বোনাস ডিপ্রিসিয়েশন 2025-এ, তার মানে আপনি যদি একটা ইকুইপমেন্ট কিনে থাকেন, ওইটার জন্য ওরা আপফ্রন্ট ডিডাকশন দিবে আপনাকে 40% অফ দ্য কস্ট। ওকে, সো এখন ওই 40% ওরা 100%-এ নিতে চাচ্ছে। লেটস রিফ্রেজ, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে এখন অনেক প্রফিট, আপনি এই বছর একটা নতুন ওভেন কিনলেন, ওভেনে গেছে ধরেন $15,000। এখন ওই $15,000 আপনি সেকশন 179 ডিডাকশন, তার মানে 100% নিতে পারেন, কিন্তু 100% নিতে হইলে অন্যান্য বিভিন্ন রুল আছে যেটা আপনার ফলো করা লাগবে। এখন ধরলেন আপনি ওই রুলে পড়তেছেন না, সেকশন 179 ডিডাকশন আপনি পাচ্ছেন না, তখন ওরা আপনাকে বলবে ওকে আপনি বোনাস ডিডাকশন নিতে পারবেন 40%, তার মানে 15,000-এর মধ্যে 40% আপনি আপফ্রন্ট নিতে পারবেন। বাট ট্রাম্প যেটা করতে চাচ্ছে, ওরা করতে চাচ্ছে যে এটা 100%-এ নেওয়ার জন্যে, তার মানে আপনার যত বিজনেস ইকুইপমেন্ট অথবা ক্যাপিটালাইজ এক্সপেন্স আছে আপনার, যেটা আপনি কিনবেন আগামী বছর, ওইটার জন্য ওরা পুরো ডিডাকশন একসাথে দেওয়ার চেষ্টা করবে। এখন এটা কেন করা হচ্ছে? দিস ইজ টু স্টিমুলেট দ্য ইকোনমি, স্পেশালি ফর বিজনেসেস রাইট। তার মানে বিজনেসে যদি একটু কম ট্যাক্স দেওয়া লাগে, তার মানে আপনাদের অন্যান্য যে এক্সপেন্স বিভিন্ন ওদের খরচ আছে, ওইখান থেকে ওরা কিছু ডিডাকশন দিতে পারবে। আর একটা জিনিস যেটা ভেরি ইন্টারেস্টিং, ট্রাম্প চেষ্টা করতেছে টু এক্সেম্প্ট সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওভারটাইম ইনকাম ফ্রম ট্যাক্সেস। সো লেটস, ওভারটাইম যারা কাজ করতেছেন রাইট, 40 ঘন্টার উপরে, আপনাদের যদি এই কোনো ইনকাম থেকে থাকে,
ওইটা ওরা নন ট্যাক্সেবল করতে যাচ্ছে। এইটাতে কিন্তু অনেক মিডল ক্লাস ফ্যামিলি, ব্লু কালার, ইভেন বিভিন্ন আওয়ারলি রেটের মানুষ যারা কাজ করেন, ওভারটাইম পান, আপনাদের অনেক হেল্প হবে। বাট এগেন আমার মনে হয় না এটা পাস হবে, বাট এগেন এটা ওরা অ্যাপ্রুভ করার চেষ্টা করতেছে। অলসো সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস হলে গিয়া যারা আপনারা রিটায়ার করে থাকেন, রিটায়ারমেন্টের পরে আপনাদের একটা সোশ্যাল সিকিউরিটি ইনকাম থাকতে পারে। ওইটাতে যদি আপনার ইনকাম হাই হয় তখন ট্যাক্স দেওয়া লাগে, ঠিক আছে? ওরা ট্রাম্প চাচ্ছে যে কোনো সোশ্যাল সিকিউরিটি ইনকামে ট্যাক্স দেওয়া লাগবে না। অ্যানাদার থিং, এখন যারা গাড়ি আছে, আপনারা গাড়ি অনেকে লোনে কিনছেন, এখন রাইট নাও ইন্টারেস্ট রেট ইজ প্রিটি হাই। ট্রাম্প চেষ্টা করতেছে যে অটো লোন ইন্টারেস্ট ডিডাকশন দেওয়ার জন্যে, মোস্ট লাইকলি আপনার আইটেমাইজ এক্সপেন্সের আন্ডারে। তার মানে আপনি যদি একটা বাড়ির ইন্টারেস্ট যেরকম ডিডাকশন করেন, অটো লোনের ইন্টারেস্ট ওরকম ডিডাকশনের পসিবিলিটি আছে। আই থিঙ্ক এটা পাস হবে মোস্ট লাইকলি। এখন এই লাস্টলি আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আরো দুইটা জিনিস। ট্রাম্প চাচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট আরো কমানোর জন্য, রাইট? অলরেডি এটা 21% আছে। নাম্বার ওয়ান, 2025 এর পর এটা কিন্তু আবার প্রিভিয়াস রুলে চলে যাবে। সো ও চাচ্ছে যে 21% রাখার জন্য এবং আরো কমানোর জন্য আপ টু 15%। এটা ডেফিনেটলি পাস হবে না, বাট মোস্ট লাইকলি এটা 18 to 21% থাকবে। তারপরে আপনারা অলরেডি জানেন যে অনেক গ্রিন এনার্জি ট্যাক্স ক্রেডিট আছে, স্পেশালি যেটা ইভি ক্রেডিট। একটা ইলেকট্রিক গাড়ি কিনলে $7,500 ক্রেডিট মিলে। মোস্ট লাইকলি ওই ইভি ক্রেডিটগুলো আর থাকবে না, ওইটা আপনার রিপিল করা হবে, তার মানে ওইটা বাতিল করা হবে। দ্যাটস অ্যাবাউট ইট। অ্যান্ড লাস্ট থিং, এখন এইটা একটা পলিটিক্যাল সিচুয়েশন, তাই না? এখন আপনারা অলরেডি জানেন যে Congress, I think, is Republican majority, right? And House also mostly Republican majority, but still একটু অত ক্লোজ না, রাইট? মানে আর কি খুবই ক্লোজ, তার মানে অনেক বিল নাও পাস হইতে পারে। এখন ডেমোক্রেটদের ভোট জিতা লাগবে, তাই না, ট্রাম্পের। তখন একটা জিনিস পাস করার চেষ্টা করবে ও যে 2017-এ সল্ট ডিডাকশন ক্যাপ ছিল, তার মানে স্টেট অ্যান্ড লোকাল ইনকাম ট্যাক্স। আপনারা যারা হাই ইনকাম, যাদের ধরেন W2-তে ট্যাক্স দিচ্ছেন এবং বাড়িতেও ট্যাক্স দিচ্ছেন, আপনাদের ম্যাক্সিমাম ডিডাকশন থাকে $10,000। তার মানে আপনার যদি একটা ভালো এরিয়াতে থাকেন, লং আইল্যান্ডে থাকেন, আপনার রিয়েল এস্টেট ট্যাক্সই থাকতে পারে অলমোস্ট $11,000। তারপরে আপনি স্টেট ট্যাক্স দিয়েছেন আরো ধরেন $10,000 বা $5,000, তাই না? কিন্তু আপনাকে শুধু ওরা ডিডাকশন দিবে আপ টু $10,000। এই ক্ষেত্রে ইউজুয়ালি অনেক নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া বা অনেক আরবান স্টেটগুলো যেখানে রিয়েল এস্টেট অনেক এক্সপেন্সিভ, ইনকাম ট্যাক্স অনেক এক্সপেন্সিভ, ওই রেজিডেন্টগুলো এই ডিডাকশন থেকে বঞ্চিত হচ্ছেন। সো ট্রাম্প চেষ্টা করবে যে ওই $10,000 ক্যাপ রিমুভ করার জন্য। এগেন আমরা শিওর না কোনটা কি পাস হবে, বাট আমি প্রিটি শিওর যে 2017-এর মোস্ট রুলিংগুলো এক্সটেনশন হবে। জি, আমার মনে হয় যে আমরা অনেকগুলো তথ্য পেয়ে গেছি। আমরা কিছুটা শেষ পর্যায়ে চলে এসেছি, হাতের সময় খুব কম। আব্দুল চৌধুরী, ট্যাক্স সিজন যারা এবার নতুন করে ফাইল করতে যাচ্ছেন কিংবা ট্যাক্স পেয়াররা যারা আবার ফাইল করবেন কিংবা প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন, তারা কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, কোন বিষয়গুলোতে বাড়তি নজর দেওয়ার জন্য, কোন দিকগুলোতে সতর্ক থাকার জন্য আপনি পরামর্শ দিবেন? যারা নতুন ফাইল করতেছেন, তার মানে যারা আমেরিকায় নতুন আসছেন অথবা আপনারা আগে ডিপেন্ডেন্ট ছিলেন, এখন ফুলি ইন্ডিপেন্ডেন্ট, মেক শিওর করবেন যে আপনারা যারা ট্যাক্স রুলগুলো বুঝে ওদের সাথে ফাইল করতেছেন, ঠিক আছে? স্পেশালি যারা নিউ ইমিগ্রেন্ট, যারা বাংলাদেশ থেকে নতুন আসছেন, আপনাদের আর্ন ইনকাম ক্রেডিট কখন পাইতে পারেন, নাও পাইতে পারেন, কোন বাচ্চার জন্য পাবেন না পাবেন, অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। মেক শিওর আপনারা ঠিক মতো রুলটা বুঝে ফাইলিং করেন, বিকজ এখন কিন্তু অনেক অডিট হয়, স্পেশালি সব কিছু এখন অটোমেটেড। যারা প্রথম বছরের ট্যাক্স ফাইল করেন, মোস্ট লাইকলি আপনাদেরকে ওরা আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য IRS এর অফিসে মোস্ট লাইকলি ওরা ডাকবে। সো দিস ইজ ওয়াই মেক শিওর করবেন যে আপনারা ফুলি ঠিক মতো লেজিটিমেট ট্যাক্স ফাইল করতেছেন এবং সবসময় সৎভাবে ট্যাক্স ফাইল করার চেষ্টা করবেন।
জি, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপা, ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। টিভেন অ্যানালাইসিসের বিশেষ আয়োজন এই ছিল আজকের মতো। টিভেন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।